নেতাজি সুভাষচন্দ্র বসু এক কিংবদন্তি নাম, এক বিপ্লবী চেতনার প্রতীক, যিনি স্বাধীনতা আন্দোলনে এনেছিলেন নতুন দিগন্ত। কিন্তু তাঁর পথ কি ছিল সোজা? স্বাধীনতা সংগ্রামে নিজের দলেও কি তিনি একা হয়ে পড়েছিলেন? তাঁর সবচেয়ে বড় শত্রু কে ছিল? গান্ধীজি, জওহরলাল নেহরু নাকি ব্রিটিশ সরকার? আমি রঞ্জন, আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ ও গান্ধীজির সম্পর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী দুজনেই ভারতের স্বাধীনতা আন্দোলনের দুই দিকপাল নেতা, কিন্তু তাঁদের সম্পর্ক সবসময় ছিল জটিল ও দ্বিধাগ্রস্ত এবং পারস্পরিক শ্রদ্ধার ভিতরেও গভীর মতাদর্শিক ও কৌশলগত দ্বন্দ্বে ভরা। শ্রদ্ধা ও মুগ্ধতা। সুভাষচন্দ্র যখন ভারতের রাজনীতিতে প্রবেশ করেন, তখন গান্ধীজি ছিলেন জাতীয়তাবাদের প্রধান মুখ। নেতাজি প্রথমে গান্ধীজির আদর্শে প্রভাবিত হন এবং তাঁকে জাতির পিতা বলে সম্বোধন করেন। তিনি অহিংসা আন্দোলনের প্রশংসা করেন। তিনি ১৯২১ সালে বলেন, গান্ধীজি আমাদের স্বাধীনতা আন্দোলনের মহারথী। তাঁর সাহস, ত্যাগ এবং আদর্শে আমি মুগ্ধ। বিরোধ ও আদর্শগত দ্বন্দ্ব। নেতাজি বিশ্বাস করতেন, ব্রিটিশরা অহিংসায় দমবার নয়, তাদের বিরুদ্ধে দরকার শক্ত প্রতিরোধ। কিন্তু গান্ধীজি নেতাজির এই ভাবনাকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে করতেন। কংগ্রেস সভাপতি নির্বাচন ও চূড়ান্ত দ্বন্দ্ব। ১৯৩৮ সালে নেতাজি প্রথম কংগ্রেস সভাপতি হন, এতে গান্ধীজির সম্মতি ছিল। কিন্তু ১৯৩৯ সালে দ্বিতীয়বার প্রার্থী হলে গান্ধীজি তাঁর বিরুদ্ধে পট্টভি সীতারামাইয়াকে সমর্থন করেন। নেতাজি নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু গান্ধী বলেন, সীতারামাইয়ার পরাজয় আমারই পরাজয়। গান্ধীপন্থীরা নেতাজির সভাপতিত্ব মেনে নেননি, ফলে বাধ্য হয়ে নেতাজিকে পদত্যাগ করতে হয়। এটি ছিল সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাল বিচ্ছিন্ন পথ। নেতাজি চলে গেলেন ইউরোপ এবং পরে জাপানের সহায়তায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। গান্ধীজি তখন ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন, কিন্তু জার্মানি ও জাপানের বিপক্ষে অবস্থান নেন। গান্ধীজির অবস্থান, নেতাজি একজন দেশপ্রেমিক, কিন্তু তিনি ভুল পথে হাঁটছেন। নেতাজির অবস্থান, আমি গান্ধীজিকে শ্রদ্ধা করি, কিন্তু তাঁর পন্থায় ভারতের মুক্তি সম্ভব নয়। নেতাজি ও গান্ধীজির সম্পর্ক কোনোদিন শত্রুতা ছিল না, ছিল দুই মহান নেতার আদর্শগত দ্বন্দ্ব। তাঁদের পথ আলাদা হলেও লক্ষ্য ছিল এক স্বাধীন ভারত। তাঁদের এই দ্বন্দ্বই ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমৃদ্ধ ও বহুমাত্রিক করেছেন। নেতাজির সঙ্গে নেহরুর সম্পর্ক। সুভাষচন্দ্র ও নেহরু দুজনে ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, ইংরেজ বিরোধী এবং তরুণদের মধ্যে জনপ্রিয়। দুজনেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছিলেন এবং একটি সমাজতন্ত্রতে বিশ্বাসী। নেতাজি একসময় নেহরুকে আমার প্রিয় ভাই বলে সম্বোধন করেছিলেন। মতাদর্শের দূরত্ব ও রাজনৈতিক বিভাজন। তাদের মধ্যে মূল পার্থক্য কোথায় ছিল? নেতাজি বিশ্বাস করতেন সশস্ত্র সংগ্রামে। তিনি মনে করতেন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ ছাড়া স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। অপরদিকে নেহরু ছিলেন অহিংসার পথে গান্ধীর অনুসারী। তিনি আন্তর্জাতিক কূটনীতিকে বেশি গুরুত্ব দিতেন। এই মতভেদ ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। ১৯৩৮-৩৯ সালে কংগ্রেস সভাপতি হিসাবে নেতাজির নির্বাচন এবং পরবর্তী সময়ে গান্ধীজির সমর্থিত প্রার্থীর হার, এগুলো নেতৃত্বে ভাঙন সৃষ্টি করে। নেহরু তখন গান্ধীর পক্ষ নিয়েছিলেন। যুদ্ধকালীন অবস্থান দুই ভিন্ন মেরু।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি একেবারে ভিন্ন পথ বেছে নেন। জার্মানি ও জাপানের সহায়তায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নেন। নেহেরু তখন ভারতের মধ্যবর্তী নেতৃত্বের অংশ ছিলেন এবং আন্তর্জাতিকভাবে ব্রিটিশ বিরোধী হলেও অক্ষশক্তির বিরুদ্ধে ছিলেন। নেতাজি নেহরুকে চিঠি লিখে আইএনএকে সমর্থন জানাতে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু নেহরু কখনো প্রকাশ্যে সমর্থন জানাননি। ফলাফল, যুদ্ধকালীন সময়ে তাদের পথ একেবারে আলাদা হয়ে যায়। একজন ফ্রন্টলাইনে সৈনিকদের নেতৃত্ব দেন, অপরজন কূটনৈতিক রাজনীতির ভেতরে থাকেন। নেতাজির অন্তর্ধান ও পরবর্তী রাজনীতি। ১৯৪৫ সালে নেতাজির অন্তর্ধান ঘটে। স্বাধীন ভারতের শাসক হিসাবে নেহরু ক্ষমতায় আসেন। এরপর বহু বিতর্ক তৈরি হয়, যেমন নেতাজি কি জীবিত ছিলেন, সরকার কেন গুমনামি সংক্রান্ত ফাইল লুকিয়েছে, নেহরু কি নিজেই তাঁর প্রত্যাবর্তন আটকেছে। বহু রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে নেহরুর আমলে ভারত সরকার নেতাজি ও তাঁর পরিবারের উপর নজরদারি চালিয়েছে, কিন্তু কেন? নেতাজি ও নেহরুর সম্পর্ক একদিকে ছিল সহযোগিতার আর অন্যদিকে ছিল রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্বে জর্জরিত। নেতাজি হয়তো নেহরুকে কখনো শত্রু ভাবেননি, তবে সময় ও পরিস্থিতি তাদেরকে আলাদা মেরুতে দাঁড় করিয়েছে। নেতাজি ও ব্রিটিশদের সম্পর্ক। নেতাজি ও ব্রিটিশদের সম্পর্ক ছিল চূড়ান্তরূপে বৈরী এবং সংঘাতপূর্ণ। এই সম্পর্ক কেবল একজন জাতীয়তাবাদীর সঙ্গে ঔপনিবেশিক শাসকের দ্বন্দ্বই নয়, বরং ছিল দমন ও প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও মুক্তির এক দীর্ঘ ইতিহাস। প্রথম অধ্যায়, অগ্নিযুগে প্রবেশ ও নজবে পড়া। ইংল্যান্ডে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নেতাজি তা বর্জন করেন এবং ভারতে ফিরে আসেন। এই কাজটি ব্রিটিশদের চোখে তাঁকে বিপজ্জনক করে তোলে। তিনি যোগ দেন চিত্তরঞ্জন দাসের অধীনে, যিনি তখন ব্রিটিশ বিরোধী রাজনীতির প্রধান পুরোধা। দ্বিতীয় পর্যায়ে, বারবার গ্রেপ্তার ও নির্বাসন। নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তাঁকে ১১ বারেরও বেশি গ্রেপ্তার করা হয়। ১৯৩০ সালে তাঁকে রংপুরে নির্বাসনে পাঠানো হয়। ৩২ সালে জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আসল উদ্দেশ্য ছিল তাঁকে ভারত থেকে সরিয়ে দেওয়া। তৃতীয় পর্যায়, রাজনৈতিক জনপ্রিয়তা ও ব্রিটিশদের আতঙ্ক। কংগ্রেস সভাপতি হওয়ার পর তিনি জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন। এতে ব্রিটিশরা তাঁকে জাতীয় অর্থনৈতিক বিকল্প হিসাবে দেখতে শুরু করে। আবার নেতাজির সভাপতিত্ব মানতে না পেরে ব্রিটিশপন্থী কর্মকর্তারা তাঁকে গোপনে দুর্বল করার চেষ্টা করে। চতুর্থ অধ্যায়, গৃহবন্দী ও রহস্যময় পলায়ন। ১৯৪০ সালে নেতাজিকে গৃহবন্দী করে রাখার সময় তিনি ছদ্মবেশে পালিয়ে যান, যা ব্রিটিশদের গোয়েন্দা ব্যবস্থার জন্য বিশাল লজ্জার ঘটনা। এরপর তাঁকে মোস্ট ওয়ান্টেড ঘোষণার পাশাপাশি ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট জারি করা হয়। তাঁকে ভারতীয় রাষ্ট্র বিপ্লবের প্রধান মুখ বলে বিবেচনা করা হয়। পঞ্চম অধ্যায়, সশস্ত্র সংগ্রাম ও প্রকাশ্য যুদ্ধ। নেতাজি প্রথমে হিটলারের সঙ্গে দেখা করেন, কিন্তু বিশেষ সহানুভূতি পাননি। পরে জাপানে যান। সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ভারতকে মুক্ত করা। আইএনএকে দ্রোহী সেনাবাহিনী বলে ঘোষণা করা হয়। ষষ্ঠ অধ্যায়, যুদ্ধের পর ভীতি ও ঐতিহাসিক মোড়।
আইএনের কর্মকাণ্ড ভারতের মধ্যবিত্ত ও সৈনিকদের মধ্যে বিদ্রোহ জাগায়, যার ফল হিসাবে নৌবিদ্রোহ ঘটে। ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারত শাসন করা আর সম্ভব নয়। নেতাজি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের চোখে সবচেয়ে ভয়ঙ্কর, সংগঠিত এবং জনপ্রিয় বিদ্রোহী নেতা, যিনি শুধু জনগণকেই নয়, সেনাবাহিনীকে প্রভাবিত করেছিলেন। তার প্রভাব এতটাই গভীর ছিল যে তার নাম শুনলেই ব্রিটিশদের মনে হতো ইন্ডিয়া ইজ স্লিপিং অ্যাওয়ে। শেষ কথা, নেতাজির আসল শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। তিনি মনে করতেন ব্রিটিশরা ভারতের এক নম্বর শত্রু এবং তাদের বিতাড়িত করাই ছিল তাঁর প্রধান কাজ। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।